আসসালামু আলাইকুম। ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বই বিবিএ বিবিএস সেকেন্ড ইয়ারের চ্যাপ্টার প্লান্ট এসেটস থেকে 1 নম্বর ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগতম। অধ্যায়ের প্রয়োজনীয় বেসিক আলোচনা করার পর এই ক্লাসের মধ্যেই গুরুত্বপূর্ণ ম্যাথের সমাধান হাতে কলমে লিখে বোঝানো হবে। অধ্যায়ের নাম হচ্ছে প্লান্ট এসেটস। প্লান্ট এসেটসটা কি? ব্যবসায়ে ব্যবহারের জন্য যে সকল স্থায়ী সম্পদ ক্রয় করা হয়, বিক্রয়ের জন্য নয়, সেগুলো প্লান্ট এসেটস। ব্যবসায়ের মধ্যে যত স্থায়ী সম্পদ আছে, যেমন ধরো যন্ত্রপাতি, আসবাবপত্র, যেগুলো ব্যবসায়ে ব্যবহার করা হয় কিন্তু এগুলো বিক্রয় করা হবে না, দৃশ্যমান যত সম্পদ আছে ব্যবসায়ে, সেগুলোই প্লান্ট এসেটস। বুঝতে পারছো এটা? আবারও বলছি, ব্যবসায়ে ব্যবহারের জন্য যত স্থায়ী সম্পদ ক্রয় করা হয়, এই সম্পদ ব্যবসায়ে ব্যবহার করা হবে কিন্তু এই সম্পদ বিক্রয় করা হবে না, সেগুলোই প্লান্ট এসেটস। এখন এ অধ্যায়ে আসলে আমাদের কী ধরনের ম্যাথের সমাধান করতে হবে? এ অধ্যায়ে আমাদের ডেপ্রিসিয়েশন অথবা অবচয়ের শিডিউল এই জাতীয় ম্যাথের সমাধান করতে হবে। এখন তোমাদের জানা প্রয়োজন ডেপ্রিসিয়েশন অথবা অবচয়টা কী। ব্যবসায়ের মধ্যে প্লান্ট এসেটস থাকতে পারে, একটা ইকুইপমেন্ট থাকতে পারে, ফার্নিচার থাকতে পারে, এগুলো দৃশ্যমান স্থায়ী সম্পদ, ব্যবসায় ব্যবহার করা হয়, এগুলো বিক্রয় করা হবে না, এগুলো প্লান্ট এসেটস। তো এই স্থায়ী সম্পদ, যেমন ধরো একটা ইকুইপমেন্ট ব্যবহার করার কারণে, স্থায়ী সম্পদ ব্যবহার করার কারণে যে ব্যয় হয় তার নাম অবচয় অথবা ডেপ্রিসিয়েশন। উদাহরণ দিচ্ছি, আমার ব্যবসায়ের মধ্যে একটা ইকুইপমেন্ট আমি ক্রয় করেছি, এটার মূল্য হচ্ছে 10,000 টাকা। 3 মাস ব্যবহার করা হয়েছে। 3 মাস ব্যবহার করার পর এই ইকুইপমেন্টটা যদি অন্য জায়গায় বিক্রয় করা হয়, একটা উদাহরণ দিলাম, এটা তো আর বিক্রয় করা হবে না প্লান্ট এসেটস, সেটা যদি বাজার মূল্যের সাথে তুলনা করা হয়, তখন দেখা গেল এটার বর্তমান বাজার মূল্য হয়ে গেল 7,000 টাকা। প্রথমে ক্রয় করেছিলাম 10,000 টাকা দিয়ে, ব্যবহার করার কারণে এটার বর্তমান বাজার মূল্য 7,000 হয়ে গেল। তো এই যে ব্যবহার করার কারণে 3,000 টাকা কমে গেল, এই ব্যবহার করার কারণে যে 3,000 টাকা কমে গেল কিংবা যে ব্যয় হয় তার নামই ডেপ্রিসিয়েশন অথবা অবচয়। তো এটা অবচয় আমি বুঝলাম, কিন্তু এই অবচয় হিসাব করার কি প্রয়োজন আছে? আচ্ছা, হিসাব করার কি প্রয়োজন আছে এটার উত্তরটা দিই, তাহলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। উদাহরণটা আমি এরকম দিয়েছিলাম, যন্ত্রপাতির মূল্য 10,000, আমার ব্যবসায় এটা ব্যবহার করছি, 3 মাস ব্যবহার করার কারণে 3,000 টাকা কমে গেল। আচ্ছা, এখন আমি এটা যদি 1 বছর ব্যবহার করি, তো 1 বছর ব্যবহার করার কারণে এক সময় এটার মূল্য কমে আসবে, এমনও সময় আসবে যেটা ব্যবহার করা যাবে না, এমন একটা সময় আসবে একেবারে এটা অচল হয়ে যাবে। এই যন্ত্রপাতিটা 1 বছর ব্যবহার করার পর প্রতি বছরে অবচয় ধরলাম 1,000 টাকা, ব্যবহার করার কারণে এটার মূল্য কমে আসলো, প্রতি বছর এটার অবচয় 1,000 টাকা। তো 1 বছর ব্যবহার করার পর এটার মূল্য একেবারেই কমে আসছে, যন্ত্রপাতি আর ব্যবহার করা যাবে না। ওই অবস্থায়, যে যন্ত্রপাতি ব্যবহার করা যাবে না অবস্থায়, অচল অবস্থায় যত টাকায় এটা বিক্রয় করা যাবে এটাকে বলা হয় ভগ্নাবশেষ মূল্য। এটার বাংলা অর্থ হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। ইংরেজিতে বিভিন্ন নামে বলা হতে পারে, সলভেজ ভ্যালু, রেসিডুয়াল ভ্যালু, এই জাতীয় নামে ইংরেজিতে এটা বলা হয়। সলভেজ ভ্যালু, রেসিডুয়াল ভ্যালু, ভগ্নাবশেষ মূল্য, মানে যখন এটার মেয়াদ শেষ হয়ে যাবে আর ব্যবহার করা যাবে না, ওই অবস্থায় এটার মূল্য যেই পরিমাণ, ধরে নিলাম এই যন্ত্রপাতি তখন 500 টাকায় বিক্রি করা যাবে, এটাই হচ্ছে সলভেজ ভ্যালু। অচল অবস্থায় যত টাকায় বিক্রি করা যাবে এটা সলভেজ ভ্যালু। তো আমি যেটা উদাহরণ দিতে চাই, এই যে ইকুইপমেন্টটা একেবারে অচল হয়ে গেল, এখন ব্যবসায়ীকে কি করতে হবে? যদি ব্যবসায়ী আমি হই, তাহলে নতুন আর একটা যন্ত্রপাতি আমাকে ক্রয় করতে হবে, কিন্তু টাকা কোথায় থেকে আসবে? এই যে নতুন একটা যন্ত্রপাতি আমি ক্রয় করব, এটার টাকা কোথায় থেকে আসবে? এই টাকা ব্যবসা থেকে যাবে, ব্যবসায়ের নগদ টাকা থেকে যাবে। তো যেহেতু ব্যবসায়ের নগদ হচ্ছে আমার সম্পদ, নগদ একটা সম্পদ তোমরা জানো, আর যন্ত্রপাতি অচল হয়ে গেছে, একেবারে আর ব্যবহার করা যাবে না, নতুন আর একটা কিনতে হবে, ব্যবসা থেকে নগদ যাবে, তাহলে তো এটা আমার সম্পদের উপর প্রভাব ফেলতেছে। তো যেহেতু এটা আমার সম্পদের উপর প্রভাব ফেলে, তো প্রতিটা স্থায়ী সম্পদের অবচয়টা যদি আমি হিসাব করে রাখি, ওই অনুযায়ী আমি মেনটেন করতে পারবো,
বোঝাতে পেরেছি? নতুন যন্ত্রপাতি যে ক্রয় করব, টাকা কোথায় থেকে যাবে? ব্যবসা থেকে যাবে। তো আমার ব্যবসা থেকে নগদ টাকা যাচ্ছে, তাহলে আমি যদি এটা নির্দিষ্ট হিসাবটা রাখি অবচয়টা কী পরিমাণ হচ্ছে, তখন আমি টাকাটা আগে থেকে ব্যবস্থা করে রাখতে পারবো। তখন এটাকে বলা হয় অবচয় সঞ্চিতি, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। অবচয় সঞ্চিতি, টাকাটা সঞ্চয় করে রাখা হয়। যেই পরিমাণ অবচয়, এই টাকাটা তো বাহির করতে হবে। অবচয়ের ঘাটতি পূরণের জন্য আলাদা করে টাকা ব্যবসায়ের আয় থেকে সঞ্চয় করে রাখা হয়। এটার নাম হচ্ছে অবচয় সঞ্চিতি। অবচয়টা হচ্ছে স্থায়ী সম্পদ ব্যবহারের কারণে যে ব্যয় হয়, এটাই ডেপ্রিসিয়েশন অথবা অবচয়। আর 2 নম্বরে, এই ব্যয় ঘাটতি পূরণের জন্য ব্যবসায়ের আয় থেকে যেই পরিমাণ সঞ্চয় করে রাখা হয়, এটাকে অবচয় সঞ্চিতি বা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বলা হয়। আর ওই সময়ে যাতে নগদ টাকা দিয়ে নতুন আরেকটা সম্পদ ক্রয় করতে পারি, যার কারণে অবচয়ের হিসাবটা রাখা হয়। বিষয়টা একেবারে ক্লিয়ার। এখন অবচয় নির্ণয় করার জন্য বিভিন্ন পদ্ধতি আছে, তাও আমি এর বাহিরেও পদ্ধতি আছে, কয়েকটা পদ্ধতির সূত্র এখানে লিখে রেখেছি। আর বাকিটা ধারাবাহিক ক্লাসের মধ্যে আমি বলবো, যখন যেটা সূত্র আসবে তোমরা খাতার মধ্যে নোট করে নিও, তারপর শিখে নিও, ঠিক আছে? প্রতিটা ক্লাস একবার দুইবার দেখে তুমি হাতে কলমে প্র্যাকটিস করো, মনে থাকবে যে কোনো অধ্যায়। তো স্ট্রেট লাইন মেথড, প্রতি বছর এই পদ্ধতিতে অবচয় সমান হয়। তো ওই সম্পদের যে মূল্য আছে, মূল্য থেকে রেসিডুয়াল ভ্যালু অথবা সলভেজ ভ্যালু এটা বিয়োগ করা হয়। সম্পদের যে মূল্য, এটাকে কোস্ট বলা হয়। আমি একটু পরে প্রয়োগ করে বোঝাবো। কোস্ট বলা হয়। ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে এই সম্পদের যে মেয়াদকাল আছে, মেয়াদকাল দ্বারা ভাগ করা হয়। রিডিউসিং ব্যালেন্স মেথড, ক্রমহ্রাসমান পদ্ধতি। কোস্ট এই ব্যয়কে রেট অফ ডেপ্রিসিয়েশন দ্বারা ভাগ করে এটার এই মেথডে অবচয়টা নির্ণয় করা হয়। আর এখানে যে রেট অফ ডেপ্রিসিয়েশন, এটা বাইর করার জন্য 1/n × 100 সূত্র অঙ্কের মধ্যে প্রয়োগ করে বোঝাচ্ছে। সাম অফ ইয়ার ডিজিট মেথড, তো বছরের সংখ্যার সমষ্টি অনুযায়ী অবচয়টা নির্ণয় করা হয়। সূত্র হচ্ছে কোস্ট মাইনাস রেসিডুয়াল ভ্যালু ইয়ারলি ডিজিট টোটাল ডিজিট, এটা অঙ্কের মধ্যে বোঝাতে হচ্ছে। ইউনিট অফ অ্যাক্টিভিটি মেথড, অর্থাৎ একক কার্যক্রম পদ্ধতি। যেই পরিমাণ কাজ হয়েছে ওই অনুযায়ী এখানে অবচয়টা নির্ণয় করা হয়। কোস্ট মাইনাস রেসিডুয়াল ভ্যালু ইয়ারলি ডিজিট টোটাল ডিজিট। ওকে, তারপর 2টা জার্নাল আমাদের জানতে হবে অবচয় হিসাবের জন্য। আমি যদি এখন আমার অবচয়ের হিসাবের জার্নাল দিতে চাই, প্রথমত দেখতে হবে অবচয়টা ইকুইপমেন্টের যেটা হয়েছে স্থায়ী সম্পদের, এটা আমার জন্য ব্যয়। ব্যয় মানে ডেবিট, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট। এখন ব্যয় হওয়াতেই কিন্তু শেষ নয়, যেই পরিমাণ ব্যয় হয়েছে এটার জন্য সঞ্চয় করে রাখতে হবে। তো এটার জন্য সঞ্চয় করে রাখার জন্য অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন করতে হবে, ক্রেডিট। এখন অবচয় হিসাব বন্ধ করার জন্য কি করা যায়? হিসাবের খাতা থেকে অবচয়কে বাদ দিতে হবে। তাহলে কি করতে হবে? প্রথম যখন ব্যয় হয়েছে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স করা হয়েছে ডেবিট, তো অবচয়ের ঘাটতি পূরণের জন্য অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন থেকে ঘাটতিটা পূরণ করা শেষ। তারপর কি করতে হবে? ইনকাম সামারি ডেবিট। কিন্তু আগের যে হিসাবে তুমি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট করছো, এটা বাদ দেওয়ার জন্য কি করতে হবে? পুনরায় এই ডেপ্রিসিয়েশন এক্সপেন্স তোমাকে ক্রেডিট করতে হবে, তবেই বাদ যাবে। রেকটিফাই জার্নালের ম্যাথ সবাই করছো না? এটাই হচ্ছে নিয়ম। আগে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট ছিল, এখন যদি তুমি ক্রেডিট করো তবেই তোমার এটা বাদ যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখন ম্যাথের সমাধান হয়ে যাক। বিভিন্ন নিয়মের ম্যাথ আছে, তো ধারাবাহিক ক্লাসে এক এক করে বুঝাবো, একটু ধীরে ধীরে আলোচনা করব। সবাই ধৈর্য ধরে ক্লাসগুলো দেখো। প্রথমে কি আসছে এখানে? তামিম কোম্পানি পারচেজ ইকুইপমেন্ট অন জানুয়ারি 1, 2017 ফর টাকা 1,60,000। তামিম কোম্পানি একটা যন্ত্রপাতি ক্রয় করছে জানুয়ারি 1, 2017 সালে 1,60,000 টাকা দিয়ে। The equipment is expected to have a useful life of 4 years with residual value। যে ইকুইপমেন্টটা আনুমানিক 4 বছর ব্যবহার করা যাবে, আর রেসিডুয়াল ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য 8,000 টাকা। The company's engineer estimated that the equipment will have a useful life of 8,000 hours। কোম্পানির প্রকৌশলী আনুমানিক নির্ণয় করলেন যে এটা 8,000 ঘন্টা টোটাল চালানো যাবে। ইট ওয়াজ ইউজড 2,000 আওয়ার্স ইন 2017। 2017 সালে এটা 2,000 ঘন্টা ব্যবহার হয়েছে। দি কোম্পানি ইয়ার ইন্ডিয়া ডিসেম্বর 31 এভরি ইয়ার। কোম্পানির বছর শেষ হয় ডিসেম্বর 31 তারিখে প্রত্যেক বছর। রিকোয়ার্ড ক্যালকুলেট ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ফর 2017 আন্ডার। 2017 সালের অবচয়টা নির্ণয় করো। মেথড কি? স্ট্রেট লাইন মেথড, রিডিউসিং ব্যালেন্স মেথড, সাম অফ ইয়ার ডিজিট মেথড, ইউনিট অফ অ্যাক্টিভিটি মেথড। মেক অ্যাডজাস্টিং অ্যান্ড ক্লোজিং এন্ট্রি টু রেকর্ড দি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স
for 2017 under the method adjusting entries সমন্বয় দাখিলা ক্লোজিং এন্ট্রিস সমাপনী দাখিলা দেওয়ার জন্য বলা হয়েছে এই 2017 সালের অবচয়ের জন্য। যে কোনো অঙ্কের ক্ষেত্রে স্থায়ী কোনো সম্পদের এই যে মূল্য থাকবে এটাই হচ্ছে কোস্ট। রেসিডুয়াল ভ্যালু বা সলভেন্স ভ্যালু নামে এখানে দেওয়া থাকতে পারে, শূন্য থাকতে পারে বা 8,000 দেওয়া থাকতে পারে। এটার ব্যাখ্যা হচ্ছে এই ইকুইপমেন্টের যখন 4 বছর মেয়াদ শেষ হয়ে যাবে তখন এটা 8,000 টাকায় বিক্রি করা যাবে। ওকে, তো এই তথ্যগুলোর উপর ভিত্তি করে এখন আমি সমাধানে যাচ্ছি। এখানে এই যে ইকুইপমেন্টের মূল্য হচ্ছে 1,60,000, রেসিডুয়াল ভ্যালু 8,000। ওকে, এটা 4 বছর চালানো যাবে, এটা মেয়াদকাল। তো স্ট্রেট লাইন মেথডে এই তথ্যগুলোই প্রয়োজন। স্ট্রেট লাইন মেথডের যে সূত্র ক্লাসের প্রথমে যেগুলো দেখেছি এগুলোই আমি এখন লিখে নিব। ওকে, তো এই জায়গায় লিখে নিলাম স্ট্রেট লাইন মেথডের কোস্ট মাইনাস রেসিডুয়াল ভ্যালু। কোস্ট হচ্ছে 1,60,000 বর্তমান অঙ্কের মধ্যে, মাইনাস সলভেন্স ভ্যালু হচ্ছে 8,000, মেয়াদ ছিল 4 বছর। অতএব 1,60,000 থেকে 8,000 বিয়োগ করলে এখানে হবে 1,52,000। 4 দ্বারা ভাগ করো, অবচয় হচ্ছে 38,000। তাহলে এ নাম্বারের স্ট্রেট লাইন মেথডে অবচয় আমরা পেয়েছি 38,000। প্রতি বছরে কিন্তু 38,000 এটার অবচয় হবে। ঠিক আছে, ওকে। এখন রিডিউসিং ব্যালেন্স মেথডের সূত্র কোস্ট হচ্ছে 1,60,000। 1,60,000। এখন এটার রেট অফ ডেপ্রিসিয়েশন কী পরিমাণ হবে সেটাও বাইর করা প্রয়োজন। রেট অফ ডেপ্রিসিয়েশনের সূত্রটা এখানে লিখে নিছি। এন দ্বারা কী বোঝায়? এন দ্বারা বছর বোঝায়। 1/n মানে 4 × 100। 4 দ্বারা যদি তুমি 100কে ভাগ করো তখন উত্তরে কত আসবে? 25%। এটাই হচ্ছে রেট অফ ডেপ্রিসিয়েশন, মানে এই 25% হারে অবচয়টা কিন্তু কমবে, অবচয়টা হবে। রিডিউসিং ব্যালেন্স মেথড 1,60,000 রেট অফ ডেপ্রিসিয়েশন, এখানে 25% বসিয়ে দিলাম। 1,60,000 আর 25% এখন টাকার পরিমাণ হবে 40,000। অর্থাৎ একটা মেথডে অবচয়ের পরিমাণ হবে। স্ট্রেট লাইন মেথডে 38,000 স্থায়ী সম্পদ ব্যবহার করার কারণে যে ব্যয় হবে, আর রিডিউসিং ব্যালেন্স মেথডে 40,000। সাম অফ ইয়ার ডিজিট মেথডে কী পরিমাণ হবে সূত্রটা এই জায়গায় লিখে নেওয়া হয়েছে। তো এখানে বাহির করতে হবে এই যে টোটাল ডিজিট যেটা, এইটা বাহির করতে হবে। টোটাল ডিজিট বাহির করার নিয়ম, বছর কয়টা আছে বর্তমান অঙ্কের মধ্যে? 4 বছর আছে। তাহলে 4 থেকে 1 পর্যন্ত যোগ করে যাও। 4 যোগ 3 যোগ 2 যোগ 1। যদি 10 বছর থাকতো তাহলে 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 এভাবে যেতাম। তাহলে যোগ করলে কত হবে? 10 হবে। সাম অফ ইয়ার ডিজিট মেথডে অবচয় নির্ণয় করার সূত্রের মধ্যে মানটা বসিয়ে দিচ্ছি। কোস্ট আছে 1,60,000, রেসিডুয়াল ভ্যালু হচ্ছে 8,000, ইয়ারলি ডিজিট হচ্ছে এই প্রথম যে 4 এটা বসবে উপরে, আর টোটাল যেটা 10 টোটাল ডিজিট এটা বসবে নিচে। এই জন্য টোটাল ডিজিট এখানে বাহির করে নিয়ে এসছে। টোটাল ডিজিটস 4 বছর আছে 4, 3, 2, 1, 10 এখানে, আর প্রথম যে 4 এটা উপরে। এভাবে সবসময় সমাধান করতে হবে। 1,60,000 থেকে 8,000 টাকা, 8,000 যদি তুমি বিয়োগ করো এখানে 1,52,000 হবে। নিচে 10 উপরে 4, 1,52,000কে তুমি 4 দ্বারা গুণ করো, নিচের 10 দ্বারা ভাগ করো, 60,800 টাকা হচ্ছে এটার অবচয়। বুঝতে পারছো? এখন পরবর্তী নিয়ম, ইউনিট অফ অ্যাক্টিভিটি মেথড। তো কার্যক্রম অনুযায়ী এটার অবচয়টা নির্ণয় করা হয়। তো এটা নিয়ে সূত্র হচ্ছে কোস্ট মাইনাস রেসিডুয়াল ভ্যালু, তারপর এখানে হচ্ছে ইয়ারলি ডিজিট, টোটাল ডিজিট। তো অঙ্কের মধ্যে এটা নিয়ে কী তথ্য আছে? দি কোম্পানিজ
ইঞ্জিনিয়ার এস্টিমেটেড দ্যাট দি ইকুইপমেন্ট উইল হ্যাভ ইউজফুল লাইফ অফ 8000 আওয়ার্স। এইটা আনুমানিক 8000 ঘন্টা চালানো যাবে, 8000 ঘন্টা এটা দ্বারা কাজ হবে। আর যে তারিখের অবশ্যই আমরা নির্ণয় করব 2017 সাল, ওইখানে 2000 ঘন্টা ব্যবহার হয়েছে 2017 সালে। 2017 সালে 2000 ঘন্টা ব্যবহার হয়েছে, এটা কিনাই হয়েছে 1 জানুয়ারি 2017 সালে। তো এটা প্রথম বছর 2000 ঘন্টা ব্যবহার হয়েছে, কিন্তু টোটাল 8000 ঘন্টা চালানো যাবে। তো এটা হচ্ছে টোটাল ডিজিট, এটা হচ্ছে ইয়ারলি ডিজিট। ওকে, মানটা এখানে বসাও। কোস্ট হচ্ছে 1,60,000, রেসিডুয়াল ভ্যালু হচ্ছে 8000। তো এটা ইউনিট অফ অ্যাক্টিভিটি মেথড। 17 সালে কি পরিমাণ কাজ হয়েছে? 2000 ঘন্টা কাজ হয়েছে, আর টোটাল কাজ করা যাবে 8000 ঘন্টা। 1,60,000 থেকে 8000 বিয়োগ করলে 1,52,000। তো 2000 আসছে এখানে, নিচে 8000। তোমার কাজ হলো 1,52,000কে 2000 দ্বারা গুণ করো, 8000 দ্বারা ভাগ করো, উত্তরে আসবে 38,000। ওকে, এবারে আমরা অবশ্যই বাইর করেছি স্ট্রেট লাইন মেথডে 38,000, রিডিউসিং ব্যালেন্স মেথডে 40,000। এটা মনে রেখো, মানে এ নাম্বার হচ্ছে 38,000, বি নাম্বার রিডিউসিং ব্যালেন্স মেথড 40,000, সি নাম্বারে এখানে সাম অফ ইয়ার ডিজিট মেথড 60,800, আর ডি নাম্বারে ইউনিট অফ অ্যাক্টিভিটি মেথড 38,000। এইগুলো নিয়ে এখন যেটা অ্যাডজাস্টিং এন্ট্রি করার জন্য বললো, অ্যাডজাস্টিং এন্ট্রি ক্লোজিং এন্ট্রি দুইটাই নির্ণয় করতে হবে। তো অ্যাডজাস্টিং এন্ট্রি বা সাধারণ জাবেদা দাখিলা অবচয়ের কিন্তু দুইটাই এক। অবচয় ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট, মানে ডেপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। তো এ নাম্বারের 38,000 পেয়েছি, এটা আমি এখানে লিখে দিলাম জার্নাল অ্যাডজাস্টিং এন্ট্রিস। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। বি নম্বরে আমি পেয়েছি, বি নম্বরে পেয়েছি 40,000, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এগুলোর ব্যাখ্যাটাও তোমাদের লিখতে হবে, এটাও বলি। ব্যাখ্যা আমি এখানে লিখতেছি না, বইয়ের মধ্যে আছে, দেখে নিও। এটা তো আমি স্টেট লাইন মেথডের অবচয় নির্ণয়, অবচয়টা বসালাম, তো ব্যাখ্যাটা এখানে লিখবেন, টু রেকর্ড অ্যাডজাস্টমেন্ট ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আন্ডার স্টেট লাইন মেথড। আর এটার ব্যাখ্যা লিখবেন, টু রেকর্ড অ্যাডজাস্টমেন্ট ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আন্ডার রিডিউসিং ব্যালেন্স মেথড। যেই মেথডের অবচয় লিপিবদ্ধ করতেছো সেটাই এখানে লিখবেন। এটার আমি লিখলাম না, বই থেকে তোমরা দেখে নিও। সি নম্বরে আমরা এখানে পেয়েছি সাম অফ ইয়ার ডিজিট মেথডে 60,800। প্রত্যেকটা জাবেদা দাখিলা এক, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। ডি নম্বরে আমরা পেয়েছি ইউনিট অফ অ্যাক্টিভিটি মেথড 38,000, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। ওকে, এখন ক্লোজ করার জন্য অবচয় হিসাব বন্ধ করার জন্য ইনকাম সামারি ডেবিট, আর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আগে যেটা ডেবিট ছিল এটাকে করতে হবে এখন ক্রেডিট, আর ইনকাম সামারি ডেবিট করতে হয়। টাকার পরিমাণে কি, উপরে যে টাকাগুলো লিখছি টাকার পরিমাণে কি, তো এ নাম্বারে ইনকাম সামারি ডেবিট, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট, ঠিক আছে। বি নাম্বারের জন্য ইনকাম সামারি ডেবিট, এটা টাকা ছিল 40,000, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট। সি নম্বরে ইনকাম সামারি ডেবিট, এটা টাকার পরিমাণ 60,800, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট 60,800। ডি নম্বর ইনকাম সামারি ডেবিট, এটা ছিল 38,000, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট 38,000। তো এই ছিল ক্লাসটা। এখন তোমরা এই ম্যাথের সমাধানটা করো, পেইড বেচে যারা আসছো, পরবর্তী অধ্যায়ের ক্লাস থেকে। অলরেডি ক্লাস থেকে যারা উপকৃত হচ্ছেন তোমাদের সহপাঠী বন্ধুদের পরামর্শ দাও, তারাও যেন আমার পেইড বেচে ভর্তি হয়, এই নম্বরে যোগাযোগ করে। আর যারা ভর্তি হতে চান আমার অনলাইন পেইড কোর্সে, এই নম্বরে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে।